আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটি মহা ব্রেকিং নিউজ জানিয়ে আজকে শুরু করছি। ইরানের প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি উভয়ই কাতার ভ্রমণে বা কাতার ভিজিটে যাচ্ছেন। বন্ধুরা, ইসরায়েলি আক্রমণের পর ইরানের এই দুই শীর্ষ নেতৃত্বের ভিজিট অত্যন্ত গুরুত্ব বহন করছে। কাতারের আরবদের ইসলামিক আরব সম্মেলনে অংশগ্রহণ করতে দুই শীর্ষস্থানীয় ইরানি নেতা কাতারে যাচ্ছেন। এমন সময় তারা এখানে যাচ্ছেন যখন ইসরায়েল কর্তৃক কাতারের অভ্যন্তরে হামলার পর ইরানের তরফ থেকে কাতারের প্রতি সর্বোচ্চ সমর্থন প্রদান করা হয়েছে। বন্ধুরা, এটি একটি শুধুমাত্র মিটিং নয়, মূলত প্যালেস্টাইন এবং কাতারের হামলার এই দুইটি বিষয়কে এক করে এই আরব সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এখন ইরানের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে ইসলামিক আরব এই সম্মেলনটি শুধুমাত্র নিন্দা প্রকাশের জন্য যেন না হয়, এখানে হচ্ছে কাজের সময়, প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য এটিই হচ্ছে উপযুক্ত সময়। বন্ধুরা, এই হামলার জন্য ইরান তার স্বভাবশুদ্ধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ইরানের বক্তব্য অনুসারে নাটক যেই লেখুক না কেন, যেভাবে এটি মঞ্চস্থ হোক না কেন, এর পিছনে রয়েছে আমেরিকা। কারণ আমেরিকার পেছনে থাকা অবস্থায় ছাড়া কাতারের মতো একটি দেশের অভ্যন্তরে ইসরায়েল কোনোভাবেই হামলা পরিচালনা করতে পারে না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, বন্ধুরা, কাতারের অভ্যন্তরে এই হামলাটির মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। এর পুরো সিদ্ধান্তটি এসেছে ইসরায়েল থেকে। যার কাছ থেকে এই সিদ্ধান্ত আসুক না কেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বিশ্বাসযোগ্যতার এক বড় ধরনের ফাটল ধরেছে এই হামলার পর। ইসরায়েল আমেরিকার বড় ধরনের ক্ষতি করে দিল মধ্যপ্রাচ্যে তাদের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে একটি সম্পর্কের চেষ্টা করেছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, তাদের কি এখন আর স্বাদ জাগবে এই ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে? সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এক্ষেত্রে তাদের নিন্দা প্রস্তাব জানিয়েছে। এই দুইটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানানো হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতে যে আন্তর্জাতিক একটি সমরাস্ত্র প্রদর্শনী হচ্ছিল সেখান থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রদর্শনীর জন্য প্রতি বছর ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এবার ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে এক্ষেত্রে কোনো আমন্ত্রণই জানানো হয়নি। সুতরাং আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাতও বুঝতে পারছে এখানে তাদের যদি কোনো স্বার্থের ব্যত্যয় ঘটে পরবর্তী টার্গেটও তারা হতে পারে। ইরানের তরফ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। বন্ধুরা, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই অবস্থায় সরাসরি তারা কাতারের পক্ষে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা কাতারের পক্ষে অবস্থান করবে। বন্ধুরা, ব্যাপারটিতে তারা কন্ডেম করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হঠাৎ করে ইরান তৎপর হয়ে উঠেছে কাতারের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য। বন্ধুরা, এটি সম্ভবত সুযোগ হিসেবে দেখছে ইরান মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম রাষ্ট্রগুলো এখনও পর্যন্ত ইরানকে শত্রু মনে করে সেই ব্যাপারটি ডিজলভ করার জন্য। আসলে চরম বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো এতদিন পর্যন্ত তার শত্রু এবং মিত্র নির্ধারণে স্পষ্টতই ভুল করেছে। এখন তারা সুস্পষ্টভাবে বুঝতে পারবে মধ্যপ্রাচ্যের আসলে তাদের শত্রুকে। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের শত্রুগুলো লিখে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলোর শত্রুকে সেটি নির্ধারণ করে দিয়েছে আমেরিকা এবং তারা আঙুল দিয়ে দেখিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এদের কমন শত্রু হচ্ছে ইরান। কিন্তু যদিও ইরানের সাথে তাদের এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত সরাসরি কোনো কনফ্লিক্ট ঘটেনি, ইয়েমেন নিয়ে তাদের যে পরোক্ষ সংঘর্ষ তৈরি হয়েছে এটিও একটি মেটিকুলাস ডিজাইনে অন্য দেশগুলো দ্বারা তৈরিকৃত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সবসময়ের জন্য চেয়েছে মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোর সাথে যেন কোনোভাবে ইরানের কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক বা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়। বন্ধুরা, এর কারণ হচ্ছে এখানে একটি ফাঁক তৈরি করে তারা একটি তৃতীয় পক্ষ হিসেবে বিশেষ সুবিধা গ্রহণ করতে চেয়েছে। আর এখন যে ব্যাপারটি নিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা ধরে ইসরায়েল সুস্পষ্টভাবে মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোতে হামলা শুরু করেছে তা হচ্ছে 13ই অক্টোবর 2023 সালে ইসরায়েলের অভ্যন্তরে যে সকল স্বাধীনতাকামী প্যালেস্টাইন গোষ্ঠীরা হামলা চালিয়েছিল এবং সাধারণ ইসরায়েলিদের মেরেছিল এবং তাদেরকে এখানে বন্দি করে নিয়ে গেছে বা পণবন্দি করেছে, তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের তোয়াক্কা না করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু তাদের উপরে হামলা পরিচালনা করতে চান।
বন্ধুরা, তারাই বক্তব্য স্পষ্ট করার পর মধ্যপ্রাচ্যে আরেকটি উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই সকল নেতারা মূলত মিশরে রয়েছে, তারা তুরস্কেও আছে, তারা কাতারেও আছে। সুতরাং এই সকল নেতাদের পরবর্তী টার্গেট করার জন্য নেতানিয়াহু সরকার কি তুরস্ক, কাতার এবং মিশরের মতো দেশগুলোতে আবারও হামলা পরিচালনা করবে? বন্ধুরা, এমন একটি আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে স্পষ্টতই মিশর এর সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এ ধরনের যে কোনো পদক্ষেপ মিশর যুদ্ধ ঘোষণার সামিল বলে ধরে নেবে এবং তার যথাযথ প্রতিক্রিয়া দেখাবে। এক্ষেত্রে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলোকে যদি তারা কাতারের সমপর্যায়ের মনে করে, সেটি হবে বিরাট ভুল। আর এই একটি ভুলই মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু করে দিতে পারে। সেটি তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে হতে পারে, সেটি মিশর ইসরায়েলের মধ্যে হতে পারে, এবং সর্বশেষ সেটি সৌদি আরব বা ইসরায়েলের মধ্যে হতে পারে। তবে যার সাথেই ঘটুক না কেন, সেটি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধবাজ দেশটির জন্য খুব একটা ভালো হবে না। বিশেষ করে তুরস্কের মতো দেশের সাথে যদি সে এই সংঘাতে জড়ায়, তাহলে সেই সংঘাত কোনো সুনির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকবে না এবং পাল্টা আক্রমণে তার 12টা বাজবে, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে।